অমৃতসর উত্তর পশ্চিম ভারতের এক অভূতপূর্ব শহর, যেখানে এক জায়গাতেই পাবে অনেকগুলো অনুভূতি, অনেকগুলো ফ্লেভার্স। একদিকে রয়েছে পশ্চিমে পাকিস্তানের সাথে সীমানা, আর যেখানে দেখা যায় প্রত্যেক দিন বিকেলে একটা সুন্দর ক্লোজিং গেট সেরিমনি। আবার অন্যদিকে রয়েছে শিখেদের সবচেয়ে পবিত্র ধর্মস্থান গোল্ডেন টেম্পল। শুধু তাই নয়, তার সাথে রয়েছে নানা রকম সুস্বাদু খাবারের আয়োজন। অন্যদিকে এই শহরেই রয়েছে জালিয়ানওয়ালা বাগের মতো এক বিদগ্ধ ইতিহাস। একই শহরে এতগুলো ফ্লেভার্স, আর এই সমস্ত কিছু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, কি কি ঘুরে দেখবে, ইনফ্যাক্ট কি কি খাবারই বা ট্রাই করবে, সব কিছু বলবো এই ভিডিওতে। চলো তাহলে শুরু করি। আমরা এখন দাঁড়িয়ে আছি মহারাজা রঞ্জিত সিংয়ের স্ট্যাচুর সামনে। ইনি ছিলেন শিখ সাম্রাজ্যের শ্রেষ্ঠতম রাজা, এবং এনার সময় শিখ সাম্রাজ্য সবথেকে বেশি প্রসিদ্ধি লাভ করে। আর এখানে দাঁড়িয়েই বলে দিই, এই অমৃতসরে তোমরা আসবে কী করে। অমৃতসর যেহেতু ভারতের খুব ইম্পর্ট্যান্ট শহর, তাই সব শহরের সাথেই খুব ভালোভাবে ওয়েল কানেক্টেড। এখানে ট্রেনে করে আসতে পারো, হাওড়া বা কলকাতার দিক থেকে যদি আসো, কিছু ইউজফুল ট্রেনের ডিটেলস আমি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়া তোমরা এখানে চাইলে প্লেনেও আসতে পারো। অমৃতসর পৌঁছতে আমাদের প্রায় দুপুর বিকেল মতো হয়ে গিয়েছিল। পৌঁছে ফার্স্টেই রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে, এবং সেখানে চেক ইন করে প্রায় কোনোরকম রেস্ট না নিয়ে বেরিয়ে পড়লাম অমৃতসর শহরের মেন জায়গাগুলো ঘুরে দেখতে। কোথায় দাঁড়িয়ে আছি বলো তো এখন আমরা? 13 এপ্রিল 1919। দিনটা শুনে কিছু মনে পড়ছে? ঠিক ধরেছ, সেই গায়ে কাটা দেওয়া জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড, তার স্মৃতিসৌধ এটা। আর এটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এবার ভেতরে ঢুকবো সেই মাঠে যেখানে অবিরাম গুলি চলেছিল হাজার হাজার মানুষের ওপর। ব্রিটিশদের হত্যাকাণ্ডের এত মর্মান্তিক নিদর্শন বোধহয় এর আগে আর কোনোটাই পাওয়া যায়নি। তো চলো ভেতরে ঢোকা যাক। আমরা এখন এসছি ঠিক বৈশাখীর আগে আগে, আর জালিয়ানওয়ালা বাগের এই হত্যাকাণ্ড হয়েছিল কিন্তু বৈশাখীর দিন। যেখানে দেখতেই পাচ্ছ ছোট বাচ্চা বুড়ো সবাই এই মেলায় এসছিল। এই মাঠটায় একটা মেলা বসেছিল, সেই মেলা দেখতে। আর সেই মেলাকে কিছু রাজনৈতিক দলের একটা সমাবেশ ভেবে ব্রিটিশ সরকারের, বলো কে গুলিটা চালিয়েছিল? জেনারেল ডায়ার। এক্স্যাক্টলি, জেনারেল ডায়ার এর নির্দেশে মানে বাচ্চা বুড়ো নির্বিশেষে এখানে ওইভাবে গুলিটা চালানো হয়। আমার জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে আর চোখে জল চলে আসছে কথাটা বলতে। যদিও এখন এটা একটা দর্শনীয় স্থান, মানুষ এখানে মনে আনন্দে ঘুরছে, কিন্তু 1919 সালে ঠিক বৈশাখীর আগে, মানে বৈশাখীর দিন কি মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছিল, ভাবাই যায় না। সেই কুয়ো ইতিহাসের পাতায় নিশ্চয়ই পড়েছ। যখন সেই অঝোরে গুলি চলছে, তখন মানুষ প্রাণ বাঁচানোর জন্য কেউ উঁচু দেয়াল বেয়ে উঠতে চেয়েছে, কেউ আবার দিক বিশেষ না ভেবে এই কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। কুয়োটা যথেষ্টই গভীর ছিল, অবশ্যই প্রচুর মানুষ এই কুয়োতে ঝাঁপ দিয়েও মারা যায়। কিছু বলতে পারছি না, এমন ব্যাকগ্রাউন্ডে মিউজিকও চলছে একটা। কত মানুষ প্রাণ দিয়েছে শুধু আমাদের একটা স্বাধীনতার জন্য। এই যে পিছনে যখন মানুষ হয়তো এই দেওয়ালটা পালিয়ে বাঁচার চেষ্টা করেছিল, গুলি মেরে তাদের ঝাঁঝরা করা হয়েছিল, সেই স্মৃতিচিহ্নগুলো এখনও আছে। এই জিনিসটা আমরা সরদার উধাম মুভিতেও তো দেখেছি। আমাদের দেশের নিয়ম হচ্ছে ফরগিভনেস, সবাইকে ভুলে যাও, ক্ষমা করে দাও, বসুধৈব কুটুম্বকম। কিন্তু এগুলো দেখলে সত্যিই মনে হয়, সত্যিই কি ইংরেজদের ক্ষমা করা উচিত? ডায়ারকে কি ক্ষমা করা উচিত? আমি অন্তত উত্তর খুঁজে পাই না। দেওয়ালের গায়ে যে চৌকো চৌকো সাদা দাগগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে বুলেট মার্ক, যেগুলো ব্রিটিশ নিষ্ঠুরতার ইতিহাস আজও বহন করে চলেছে। এই মন্দিরটাকেও পরিত্রাণ দেওয়া হয়নি। সবাই বলে যেখানে ধর্মের জায়গা হয় সেখানে অন্তত সিপাহীদের গুলি চলে না,
বাট জেনারেল ডায়ারের নির্দেশে হয়তো সেই তোয়াক্কা ছিল না, তাই মন্দিরেও বুলেট মার্ক স্পষ্ট। অজস্র নিরস্ত্র মানুষ সেই 13ই এপ্রিল, সেই অভিশপ্ত দিনে যারা মারা গেছিলেন, তাদের উদ্দেশ্যে করা রয়েছে এই স্মৃতিসৌধ। সামনেই আসছে 13ই এপ্রিল, শুধু এটুকুই বলতে পারি, তাদের আত্মার যেন শান্তি পায়। এত অত্যাচার, এত ধ্বংসলীলা এবং এত নিরীহ মানুষকে নির্বিকারে মারার পরেও কিন্তু আজ অবধি তখনকার ইংরেজ সরকার বা আজকের ব্রিটেন কেউ কিন্তু আজ অবধি ক্ষমা চায়নি। কারোর থেকে ভারত সরকার বা কেউ আজ অবধি শুনতে পায়নি যে তারা সরি, তারা ভুল ছিল। এটা আমাদেরও মনে রাখা দরকার। আর যখন এখানে আসবে অন্তত একবার হলেও সেই সমস্ত শহীদদেরকে স্মরণ করে তাদের প্রণাম করো। আমরা ভারতীয়রা প্রতিহিংসায় বিশ্বাসী নই, আমরা বিশ্বাস করি ক্ষমাই পরম ধর্ম। কিন্তু কিছু ক্ষেত্রে ক্ষমা যেটা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা, এটাও আমরা জানি। তাই জেনারেল ডায়ার তার এই নির্মমতার চূড়ান্ত শাস্তি পেয়েছিলেন সর্দার উধম সিংয়ের হাতে। আচ্ছা, অমৃতসর এলে আমাদের মাথায় আসে ওয়াঘা বর্ডারে ক্লোজিং গেট সেরেমনির কথা, কিন্তু জালিয়ানওয়ালাবাগেও শুনেছি একটা খুব ভালো শো হয়, হয়তো ইতিহাসটাকেই তুলে ধরা হয়। কী দেখবো আমি জানি না, বাট অনেক কাছে শুনে এটা দেখতে এসেছি। দেখা যাক এবার কি দেখা যায়। আচ্ছা, এখন গরমকাল, মানে প্রায় গরমকাল, তো এখন শোটা শুরু হচ্ছে 6:30 থেকে। তো শো টাইমিংটা শুরু হওয়ার 10-15 মিনিট আগে আসার চেষ্টা করবে, কারণ এটা টিকিট ফ্রি, মানে এখানে কোনো টিকিট লাগে না। তাই জন্য যত আগে আসবে তত আগে বসার জায়গা পাবে। देशभक्ति से ਅਤੇ ਇਹੀ ਅੰਗਰੇਜ਼ਾਂ ਨੂੰ ਇੱਕ ਚੇਤਾਵਨੀ ਸੀ ਕਿ ਤੁਸੀਂ ਕਦੋਂ ਤੱਕ ਜ਼ੁਲਮ ਕਰਦੇ ਰਹੋਗੇ। ਇਹ ਦੇਸ਼ ਸਾਡਾ ਹੈ ਅਤੇ ਅਸੀਂ ਇਸ ਨੂੰ ਆਜ਼ਾਦ ਕਰਾ ਕੇ ਹੀ ਰਹਾਂਗੇ। 13 ਅਪ੍ਰੈਲ 1919 ਵਿੱਚ ਹੋਏ ਇਸ ਕਤਲੇਆਮ ਦਾ ਬਦਲਾ 21 ਸਾਲ ਬਾਅਦ ਪੰਜਾਬ ਦੇ ਬੇਟੇ ਸ਼ਹੀਦ ਆਜ਼ਮ ਸਰਦਾਰ ਊਧਮ ਸਿੰਘ ਦੀ ਬੰਦੂਕ ਨੇ ਲਿਆ। ਉਹ ਗਦਰ ਪਾਰਟੀ ਦੀ ਵਿਚਾਰਧਾਰਾ ਤੋਂ ਪ੍ਰਭਾਵਿਤ ਸੀ। ਲੰਡਨ ਦੇ ਕੌਕਸਟਨ ਹਾਲ ਵਿੱਚ 13 ਮਾਰਚ 1940 ਵਾਲੇ ਦਿਨ ਚੱਲੀਆਂ ਉਹ 6 ਗੋਲੀਆਂ ਮਾਈਕਲ ਓਡਾਇਰ ਦੇ ਜਿਸਮ ਵਿੱਚ ਉਤਰੀਆਂ। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু বেশ ইমোশনাল ছিল। এই যে পিছনের যে রাস্তাটা দেখছো, ওই রাস্তাটার ওই দিকে ছিল জালিয়ানওয়ালাবাগের যে মাঠ সেটা। আর তারপর জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, তারপরে আমরা এখন চলে এসেছি পাঞ্জাবের অমৃতসর, যেটার জন্য বিখ্যাত। অনেকের প্রচণ্ড একটা মনের স্বাদ থাকে জীবনে একবার অন্তত দর্শন করার। আমারও প্রচণ্ড মনের মানে একটা স্বপ্ন ছিল অনেক দিনে, সেটা এবার দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির, যে মন্দির ছিল সোনার তৈরি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। স্বর্ণ মন্দিরের মধ্যে ভিডিও তোলা একেবারেই অ্যালাউড নয়, তাই আমাদের তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। একদিক দিয়ে ভালোই, কিছু কিছু জায়গা ভিডিওর বাইরে থাকাও ভালো। এটুকু বলতে পারি, এখানে বসে সময় কাটাতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। দেখো, ঘুরতে যেতে কার না ভালো লাগে, কিন্তু তার সাথে এটাও ঠিক, ঘুরতে যেতে কিন্তু যথেষ্ট পরিমাণে টাকার খরচও হয়। আর আজকের দিনে সেই টাকা কামানোর একটা খুব ভালো অপশান হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি। এইবার 2025-এ দাঁড়িয়ে আইটি ইন্ডাস্ট্রিতে জব করার জন্য এটা নেসেসারি নয় যে তোমাকে বিটেক, এমটেক, বিসিএ বা এমসিএ হতে হবে। তুমি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেও নিজেকে গ্রুম করে আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারো। কিন্তু সেটা করবে কি করে? তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো এই ডিসান একাডেমি গেট প্লেস বাই স্কিলস এর সাথে। এখানে শুধুমাত্র তোমাকে যে তোমার রিকোয়ারমেন্ট স্কিলে গ্রুম করা হবে তার জন্য যে মেন্টার করবে তাই নয়, তার সাথে ওরা ডেভেলপ করবে তোমার সফট স্কিল, ইন্টারভিউ প্রিপারেশন, রিজিউমে বিল্ডিং অ্যান্ড লিঙ্কডইন লেভারেজ। এদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো এই যে নিচে দেওয়া এই ফোন নাম্বারে অথবা এদের এই ওয়েবসাইটে, এবং এই সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে।
এবং এরা এতই ভালো কাজ করছে যে এই একাডেমি শুরু হওয়ার মাত্র 9 মাসের মধ্যে এরা ব্র্যান্ডস অফ বেঙ্গল থেকে অ্যাওয়ার্ড পেয়েছে ফর এক্সেলেন্স ইন জব বেসড আইটি এডুকেশন। এদের ওয়েবসাইট অবশ্যই চেক করো এবং পারলে এদের সাথে কন্ট্যাক্ট করে দেখো যে এদের থেকে তুমি কোনো সুযোগ নিতে পারবে কি না। চলো আমরা এবার আমাদের টপিকে ফেরত যাই। গোল্ডেন টেম্পল দেখে নিয়ে আমরা ঠিক করলাম আমরা যাব ডিনার করতে। এবার যাচ্ছি আমরা ডিনার করতে কেসার দা ধাবা দোকানে। শুনেছি তো জায়গাটা নাকি খুব ভালো, গিয়ে দেখা যাক। এই কেসার দা ধাবা কিন্তু গোল্ডেন টেম্পল থেকে হেঁটেই যাওয়া যায়, তবে আমরা বেশ টায়ার্ড ছিলাম তাই আমরা একটা টোটো করে নিয়েছিলাম। টোটো যেহেতু হাঁটা রাস্তা দিয়ে আসতে পারে না তাই আসতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে আমাদের লেগেছিল 100 টাকা। আমরা এখানে এসে অর্ডার করেছিলাম আজওয়াইন পরাঠা, ছোলে, তার সাথে যেমন দেখছো স্যালাড ওরা এমনিতেই একটু দিয়েছিল। আর এটা ছাড়াও আমরা অর্ডার করেছিলাম একটা লাচ্ছা পরাঠা, আর তার সাথেও ছিল স্যালাড, আর অবশ্যই একটা ডাল মাখনি অর্ডার করেছিলাম। ফার্স্টেই ট্রাই করলাম লাচ্ছা পরাঠা উইথ দ্য ছোলে। এত ভালো নিরামিষ ছোলে আমি এর আগে কখনো খাইনি। আর আমি ট্রাই করলাম আজওয়াইন পরোটা দিয়ে ডাল মাখনি, বেশ ভালো খেতে ছিল এটা। আর এখানে ডিনার ইনকমপ্লিট হবে যদি তোমরা বাইরে বেরিয়ে এসে এই ফিরনিটা না খাও। এত ভালো ফিরনি আমি কোথায় খেয়েছি আমি সত্যিই জানি না, জাস্ট মুখে লেগে থাকবে। দেখো রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় ছিল, সেরকম তোমরা দেখতে পেয়েছো, তাই আমরা রিভিউটা দিতে পারিনি। সেই জন্যে এখন বলে দিই যে পরোটাগুলো দারুণ খেতে ছিল, বিশেষ করে যেটা জোয়ান দিয়ে বানানো পরোটা ছিল ওটা তো দারুণ ছিল। আর যে ছোলেটারা বানিয়েছিল, মানে এই ছোলে না কোনো মাটনের গাড়িকেও বলে বলে 10 গোল দেবে। নিরামিষ খাবারের এত ভালো স্বাদ মানে চিন্তা করা যায় না। হ্যাঁ, আর তার সাথে তো আমরা যেমন দেখলাম আমরা নিয়েছিলাম ডাল মাখনি, বাট ডাল মাখনিটা মেবি পরোটার সাথে খেয়েছি বলে খুব একটা ভালো লাগেনি। মেবি জিরা রাইস বা এই ধরনের কিছুর সঙ্গে খেলে ভালো লাগবে। তবে যেটা মানে একদম আইকনিক ছিল, সবাইকে বলবো এখানে খেলে লাস্টে অবশ্যই ফিরনিটা খেও। এই ফিরনি মানে বলতে পারি আগে কোথাও খাওনি এমন, কোথাও না। মানে আমি হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ ফিরনি খেয়ে কথা বলছি। আর কেসার দা ধাবা একটা মাস্ট ট্রাই ফুড জয়েন্ট একদম ফর শিওর। গুড মর্নিং। আজ অমৃতসরে আমাদের দ্বিতীয় দিন, আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভোরের আলো ফোটার আগেই আমরা খুব তাড়াতাড়ি উঠে চলে গেছিলাম আর একবার স্বর্ণ মন্দিরকে দেখব বলে, যখন তাতে প্রথম সূর্যের আলো পড়বে। আর সত্যি সেটা দেখে আর একবার মুগ্ধ হলাম। সূর্যের প্রথম আলো যখন স্বর্ণ মন্দিরে পড়ে তার রূপ আরও যেন খোলতাই হয়। আচ্ছা এবার বলি অমৃতসরে এলে থাকবে কোথায়। দেখো এখানে থাকার জন্য সবথেকে ভালো অপশান হচ্ছে সরাই, যেগুলো 999 টাকা পাওয়া যায়। 999 টাকায় এত ভালো এসি রুমের বিকল্প কিন্তু আর নেই, কিন্তু এগুলো আসার 15 দিন আগে অনলাইনে বুক করতে হয়। ভীষণ রাস্তাকে আমরা যেমন পাইনি, সেক্ষেত্রে কিছু বিকল্প হোটেলের কথা ভাবতে পারো। এইখানে স্ক্রিনে আমি কিছু ডিটেলস দিয়ে দিলাম। আমরা যে হোটেলগুলো বললাম এই হোটেলগুলো 1000 থেকে 1500 টাকার মধ্যেই পেয়ে যাবে। তবে যে হোটেলই করো না কেন চেষ্টা করবে হোটেলটা যেন গোল্ডেন টেম্পল বা জালিয়ানওয়ালাবাগের একদম কাছে হয়। আমরা আছি হোটেল সীতানিবাসে, যেটা স্বর্ণ মন্দিরের থেকে ওয়াকিং ডিস্টেন্সে মাত্র 3 থেকে 4 মিনিট। এই জায়গাটার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলো এবার এখানের একটা রুম ট্যুর তোমাদের করিয়ে দিই। এই হচ্ছে একখানা স্যাম্পল রুম। এখানে একটা স্ট্যান্ডার্ড এসি রুম, এগুলো 1500 টাকা করে পড়ে, তবে মার্চ মাসে এসির দরকার পড়েনি। সহজ ছিমছাম ছোট রুম, এবং এর সাথে এখানে আছে একখানা টয়লেট যেটা ওয়েস্টার্ন স্টাইলে বানানো, গিজারও আছে, তো চাইলে তুমি সবসময় গরম জল পেয়ে যাবে। আজ সকালে আমরা ব্রেকফাস্ট সারলাম আমাদের হোটেলের উল্টো দিকেই এই ভাই মস্তানা সিং কুলচেওয়ালের কাছ থেকে, যেখানে আমরা অর্ডার করেছিলাম একটা পনির কুলচা, একটা গোবি কুলচা, আর তার সাথে কমপ্লিমেন্টারি এই ছোলাটা ছিলই। আর উপরের এই স্লাইস বাটারগুলো দেখছো,
খেতে যা লাগছিল না গরম কুলচা বাটারে লাগিয়ে। আর শেষে যে লস্যিটা নিয়েছিলাম এটাও যথেষ্ট ভালো খেতে ছিল। ব্রেকফাস্ট করে আজ আমরা বেরোলাম অমৃতসরের বাকি সাইট সিইং স্পটগুলো ঘুরে দেখতে, যার মধ্যে রয়েছে দুর্গিয়ানা টেম্পল, গোবিন্দগড় ফোর্ট, বৈষ্ণোদেবী টেম্পল অ্যান্ড অবশ্যই ওয়াঘা বর্ডার। আর এই সবটা ঘুরে দেখতে আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম আমাদের হোটেলেরই রন্ধাবাজি থেকে, যার কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। আর ওনার এই পুরো প্যাকেজটার তিনি টাকা নিয়েছিলেন 1600 টাকা। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য দুর্গিয়ানা টেম্পলে। এন্ট্রেন্সটা যেমনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এখানে মূলত 3টে টেম্পল আছে। একটা হচ্ছে এই দুর্গা মাতার টেম্পল, আর সেখান থেকে বেরিয়ে একটু হেঁটে গিয়েই রয়েছে হনুমানজির টেম্পল। এছাড়া ছোটোখাটো আরও বেশ কিছু টেম্পল আছে, তবে যেটা আমার সবচেয়ে আকর্ষণীয় এখানে লেগেছে সেটা হচ্ছে এই লক্ষ্মীনারায়ণ টেম্পল, যেটা তোমার দেখে ফার্স্টে মনে হবে আরে এটা তো স্বর্ণ মন্দিরেরই একটা ছোট্ট রেপ্লিকা। একদম তাই, ঠিক স্বর্ণ মন্দিরের আদলেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল গোবিন্দগড় ফোর্ট, যেটা আমাদের মনে হয়েছে অমৃতসরের একটা আন্ডার রেটেড অ্যাট্রাকশন। তো চলো এটা যাওয়ার জন্য ফার্স্টে টিকিটটা কেটে নিই। আমাদের এখানে টিকিট খরচা পড়লো প্রায় 300 টাকা মতো, যার মধ্যে ফোর্টের ভেতরে বেশ কিছু এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটিস এবং একটা 7D শো ইনক্লুডেড আছে। এছাড়াও এর চেয়ে ওপরে একটা টিকিট আছে যার দাম 450-500 টাকা মতো, যেখানে হর্স রাইডিং, ক্যামেল রাইডিং এসবও থাকে। বাট আমার মনে হচ্ছে সেটা অতটা দরকার নেই, এই 300 টাকার টিকিটটাই যথেষ্ট। তো চলো এবার মেন ফোর্টের ভেতরে যাওয়া যাক। চারপাশে পরিখা কাটা এই হচ্ছে ফোর্টের মেন এন্ট্রেন্স। ওপরে দেখতে পাচ্ছ দুটো সিংহর মাথার প্রতিকৃতি। তার কারণ হচ্ছে এখানকার শ্রেষ্ঠ রাজা মহারাজা রঞ্জিত সিংকে বলা হতো শেরে পাঞ্জাব। এই যে আমরা এখন মেন গেটটা দিয়ে এবার ভেতরে ঢুকছি। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কেল্লার নালওয়া গেটের সামনে। এই নালওয়া গেটটার নামকরণ করা হয়েছিল ওনার কমান্ডার ইন চিফ হরি সিং নালওয়ার নামে। তিনি এই নালওয়া উপাধিটা পেয়েছিলেন বাঘের সাথে যুদ্ধ করে। ফোর্টের ভেতরে ঢুকে এই সুন্দর ছবিটা চোখে পড়ে, যেখানে ফুটে উঠেছে যে মহারাজা রঞ্জিত সিং কোনো যুদ্ধজয়ের অভিযান থেকে ফিরছেন, আর সেই জন্যে সবাই খুবই উল্লসিত এবং আনন্দিত। তার সাথে ফিরছে তার সেনাবাহিনী। আমরা এখানে যে টিকিটগুলো কেটেছি তার মধ্যে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে যারা স্টার অ্যাট্রাকশন সেটা হচ্ছে শেরে পাঞ্জাব, যেখানে আমরা এখন যাচ্ছি। এটা এখানকার মানে শিখ সাম্রাজ্যের বিখ্যাত মহারাজা রঞ্জিত সিংয়ের জীবনীর ওপরে একটা 7D শো। চলো এগোনো যাক। মহারাজা রঞ্জিত সিংয়ের জীবনের ওপরে যে 7D মুভিটা দেখলাম, যেটা শেরে পাঞ্জাব ছিল, খুব ভালো লাগলো। মহারাজা রঞ্জিত সিংয়ের এই জীবনীর কিছুটা অংশ আগেও জানা ছিল, যেহেতু আমার ইতিহাস ভালো লাগে। আর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখে যে কী কী স্টেজের মধ্যে দিয়ে গেছেন, কত করে পাঞ্জাবকে শক্তিশালী করেছেন, এটা দেখতে দারুণ লাগলো। নর্মাল শোয়ের থেকে আলাদা সবচেয়ে বড় কথা এটাই 7Dটা ওরা খুব ভালো একটা ফিল দিতে পেরেছে। সেইটা বলবো যে এখানে এলে এটা অবশ্যই এসো। হ্যাঁ, পুরো মনে হবে যেখানে বিশেষ করে ব্যাটল ফিল্ডের সিনগুলো মনে হবে আমরা নিজেরাই ঘোড়াতে আছি। হ্যাঁ, দারুণ লাগলো, দারুণ লাগলো। এরপর আমরা গেলাম এই গোবিন্দগড় ফোর্টের পাগড়ি মিউজিয়াম দেখতে। তো এখানে পাগড়ি মিউজিয়ামে এদের ডিফারেন্ট টাইপের পাগড়ি দেখানো হয়েছে। এটা অবশ্যই একটা প্রতিকৃতি। এই ধরনের পাগড়ি আমরা দেখতে পেয়েছিলাম অক্ষয় কুমারের সেই মুভিটা, কি যেন নাম, কেশরী। হ্যাঁ, আর তারপরে এখানে পুরনো ধরনের পাগড়িগুলো থেকে শুরু হয়েছে, এটা যেমন পারনা। আর তারপরে এই যে এইখানে এই যে পাগড়িটা, এটা আকালি দলের পাগড়ি, যেটা আমরা অনেকবারই দেখতে পাই। আর তারপরে এটা দুমলা, আকালি দুমলা, এগুলো একটু পুরনো। এগুলো আমরা অনেক পুরনো শিখদের মুভি যখন যেগুলোতে দেখি সেগুলোতে দেখতে পাই। আরও যদি এগিয়ে এসো, এইখানে এটা হচ্ছে রেগাল প্রাগ। এটা অনেকটা তুমি মহারাজাদের বা যারা সেই সময় ব্রিটিশদের হাই র্যাঙ্কিং অফিসার ছিল। তারপরে এইখানে এটা সবথেকে ইন্টারেস্টিং, যেটা আমরা মুভিতে সবথেকে বেশি দেখি, এটা হচ্ছে যে কি বলবো, যে ভাংড়া স্টাইল, যেটা লরি বা সব কিছুতে দেখা যায়।
এবার এখানে খেলোয়াড়দের মধ্যে বা বাচ্চাদের মধ্যে আমরা যেটা দেখি সেটা এখানে লেখা আছে, দেখো পাটকা। পাটকার পরে এপাশে আরও আস্তে আস্তে কীভাবে পাগড়ি মডার্ন হয়েছে সেইটাকে দেখানো হয়েছে। দেখিয়ে এই যে এইখানে এখন মডেলে দেখানো হয়েছে যে পাটিয়ালা সাইজ টারবান, যেটা রিলেটিভলি অনেকটাই মডার্ন। আর এগুলো হচ্ছে মডার্ন এথনিক টারবান, যেটা আমাদের আর্মি বা সব কিছু জায়গায় দেখা যায়। তো এই ছোট্টর উপরে বানানো পাগড়ির মিউজিয়ামটা, বাট শিখদের হিস্ট্রিটা আর যেহেতু এদের সাথে পাগড়ির একটা খুব ডিপ এবং অন্তর্নিহিত সম্পর্ক আছে, খুব ভালো করে এক্সপ্লেন করেছে। বেশ সুন্দর লাগলো কিন্তু এটা। গোবিন্দগড় ফোর্টের মধ্যে বেশ কিছু জায়গায় এরকম কেনাকাটা করার জন্য মার্কেট রয়েছে, যেখানে পাওয়া যায় এদের বিখ্যাত ফুলকারি স্টিচের বিভিন্ন চুড়িদার, কুর্তি ইত্যাদি। এছাড়া বেশ কিছু খাবার দোকানও রয়েছে, রিফ্রেশমেন্ট এরিয়াও রয়েছে। তবে আমাদের খিদে পায়নি বলে আমরা এখন খাবার দোকানের দিকে যাইনি। হাতে সময় থাকলে গোবিন্দগড় ফোর্ট ঘুরতে কিন্তু দারুণ লাগে, তবে আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই বৈষ্ণো দেবী টেম্পল আর যাব না। এখান থেকে যাব লাঞ্চ করতে, আর সেখান থেকে সোজা ওয়াঘা বর্ডার। ওয়াঘা বর্ডার যাওয়ার পথে আমরা এই বল্লে বল্লে ধাবায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম স্টাফড কুলচা, জিরা রাইস, আর তার সাথে ছিল পনির বাটার মশালা। দেখতে পাচ্ছ পনির বাটার মশলার রঙটা কি দারুণ। আর একটা গ্রিন স্যালাডও নিয়েছিলাম। এবার দেখি এগুলো খেতে কেমন লাগছে। জিরা রাইসটা তো বাটার মশলা দিয়ে খেতে দারুণ লাগছিল। আর আমি অমৃতসরে আছি, আর এখানে কুলচা খেতে ভালো তো হবে, এখানে আর নতুন করে আলাদা করে কিছুই বলার নেই। লাঞ্চ করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম ওয়াঘা বর্ডারে। দেখো, ওয়াঘা বর্ডারে ক্লোজিং গেট সেরেমনি তো শুরু হবে সেই বিকেল 5টায়, কিন্তু আমরা এখন যখন এসেছি এখন 3টে থেকে 3:30-এর মধ্যে সময়। তার কারণ খুব স্বাভাবিক, এই ওয়াঘা বর্ডারে ক্লোজিং গেট সেরেমনি অসম্ভব জনপ্রিয়, দেখতে প্রচুর লোক আসে। তাই অন্তত 1 থেকে 1.5 ঘন্টা তুমি যদি আগে না আসো, তুমি ভালো বসার জায়গা পাবে না। ওয়াঘা বর্ডার যাওয়ার পথেই দেখতে পাবে শাহী কিলা, যা ইন্ডিয়া থেকে পাকিস্তানে যাওয়ার সময় ভারতের লাস্ট রেস্টুরেন্ট। আমরা এখন যাচ্ছি ওয়াঘা বর্ডার ক্লোজিং গেট সেরিমনি দেখতে। ক্লোজিং গেট সেরিমনি। এই যে গালে একটু ন্যাশনাল ফ্ল্যাগটা আঁকিয়ে নিয়েছি। সামনেটা দেখো, যেখানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডার। এই যে এদিকে ভারতের একটা বিশাল বড় ফ্ল্যাগ। লাহোর মাত্র 22 কিলোমিটার দূরে ওয়াঘা বর্ডার থেকে, ভাবা যায়। মানে জানতাম কাছে, তাহলে এত কাছে এটা কিন্তু সত্যিই আইডিয়ায় ছিল না। সামনে সোজা রাস্তাটা চলে যাচ্ছে পাকিস্তান টুয়ার্ডস লাহোর, আর সামনে এই হচ্ছে গ্যালারিতে যাওয়ার রাস্তা। এই সেই গ্যালারি যেখানে বসে আমরা ক্লোজিং গেট সেরেমনি দেখব। এই দেখো, আমরা এবার পৌঁছে গেছি সেই স্ট্যান্ডগুলোতে। আর ভেবে অবাক লাগবে, দেখো 3:30 বাজে সবে, সেই বিকেল 5টাতে শুরু হবে ক্লোজিং গেট সেরেমনি। এই 1.5 ঘন্টা আগেও এখানে এখন কত ভিড় হয়ে গেছে। সামনে ওই গেটের ওপাশেই পাকিস্তান, ওখানে এখন গ্যালারি তৈরি হচ্ছে। আর এই দেখো, ঠিক যেরকমটা বলছিলাম, এত আগে তাও কত লোক চলে এসেছে। সত্যি এইটা শুনেছি তো নাকি খুবই সুন্দর, দেখার মতো হয়। ক্লোজিং গেট সেরিমনি শুরু হওয়ার আগে এরকম অনেক অ্যাক্টিভিটি করানো হয়। দেখো, এইখানে এই 3টে ছোট বাচ্চা ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে কি সুন্দর দৌড়লো। নিজের দেশের ফ্ল্যাগকে এইভাবে উঠতে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। আর তারপর ওরা সমস্ত মহিলাদেরকে ডেকেছিলেন যে যারা ওখানে নেমে নাচতে চান। কিন্তু এইখানে দেখো যেরকম অ্যাগ্রেসিভলি সবাই এগিয়েছে, মানে মজা করেই বলছি, মনে হবে যদি এই দড়িটা ছেড়ে দেয় এনারাই গিয়ে লাহোর নিয়ে ভারতের জন্য চলে আসবেন, armed with only Indian flags and handycam and mobile camera maybe. যাই হোক, ওয়াঘা বর্ডারে কিন্তু দেশপ্রেমের একটা আলাদাই ছবি নজরে পড়ে। এবার শুরু হলো মেন ক্লোজিং গেট সেরিমনি, যেটা শুরু হলো কিছু মহিলা সিপাহীদের এভাবে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যাওয়াতে। আর এই দৃশ্য দেখে মেয়ে হিসাবে আমার গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠল। এরপর চোখে পড়ল এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড, আর তারপর চোখে পড়ল ইন্ডিয়ান আর্মি ট্রেন্ড অ্যালসেশিয়ান ডগ, তারাও এসেছিলো ক্লোজিং গেট সেরেমনিতে। সবথেকে মজার ব্যাপার, যখন ইন্ডিয়ান আর্মি সবাইকে স্যালুট করলো তখন তারাও তাদের সাথে সবাইকে স্যালুট করলো। এই জিনিসটা দেখে কিন্তু আমার দারুণ লাগলো। এবার মন ভরে উপভোগ করো ক্লোজিং গেট সেরেমনির ফাংশন।
অবশেষে ঠিক 5:30 নাগাদ শেষ হলো ওয়াঘা বর্ডারের ক্লোজিং গেট সেরিমনি। এবার আমরা ফিরে যাব অমৃতসরে। ফিরে এসে আমরা এই অমৃতসরের মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কারণ এখানে কেনার মতো অনেক রকম জিনিস পাওয়া যায়, যেমন ফুলকারি দুপাট্টা, চুড়িদার, তার সাথে পাওয়া যায় বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট, আরও পাওয়া যায় হাতের বিভিন্ন রকমের কাড়া বা বালা যেগুলো এরা পরে। তো অনেক রকমের জিনিস পাওয়া যায়। একটা বিশেষ ধরনের জুতোও পাওয়া যায় যেটা এখানকার বিখ্যাত। তো এই সমস্ত জিনিসগুলো তোমরা এখানে কালেক্ট করতে পারো, একটু দরদাম করে নেবে, আদারওয়াইজ ঠিকঠাকই মার্কেটটা লেগেছে আমার। অমৃতসরে আর একটা জায়গায় আমাদের ঘোরা হয়নি, সেটা হচ্ছে এই পার্টিসান মিউজিয়াম। এটাও জালিয়ানওয়ালাবাগ বা গোল্ডেন টেম্পলের থেকে ওয়াকিং ডিস্টেন্সের। ভারতকে যে নির্মম পার্টিশানের যন্ত্রণা সহ্য করতে হয়েছে, আশা করি সেটাই হয়তো তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামে। সময় যদি থাকে চাইলে এটাও ঘুরে দেখতে পারো। অমৃতসরে এলে 2 দিন যদি থাকো কিভাবে ঘুরবে সেটা তো আমরা এই ব্লগে দেখালাম, কিন্তু তোমাদের কাছে সময় যদি মাত্র 1 দিন থাকে তাহলে অমৃতসরে 3টে জায়গা অবশ্যই ঘুরে দেখবে। তার মধ্যে অবশ্যই থাকছে জালিয়ানওয়ালাবাগ, গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির এবং ওয়াঘা বর্ডারে ক্লোজিং গেট সেরিমনি। আর 2 দিন থাকলে কি করতে হবে সেটা তো এই ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো। সারাদিন ঘুরে বেশ ক্লান্ত ছিলাম আর খিদেও পেয়ে গিয়েছিল ভীষণ, তাই আমরা চলে এলাম এই গোল্ডেন টেম্পল আর জালিয়ানওয়ালাবাগের কাছেই ব্রাওয়াদা ধাবাতে খেতে। রেস্টুরেন্টের ভেতরে বেশ ভিড় ছিল। যাই হোক, আমরা কোনোমতে একটা টেবিল পেয়ে সেখানে বসে পড়লাম আর মেনু চেক করতে লাগলাম কি অর্ডার দেব, এবং শেষ পর্যন্ত ডিসাইড করলাম আমরা অর্ডার দিব অমৃতসরি কুলচা প্লেট আর তার সাথে লস্যি। চলে এসছে আমাদের খাবার, আর দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে কুলচাটা, তার সাথে ছোলে তো দিয়েই ছিল ওরা। এবার এটা দিয়ে খাওয়ার পালা। দেখো, আমি কুলচা বা পরোটা খেতে ভীষণ ভালোবাসি, তাই অমৃতসরে এসে শেষ 2 দিন আমি ভাত ছুঁয়েও দেখিনি। এতগুলো জায়গায় এতবার কুলচা বা পরোটা খাওয়ার পরে বলবো এই ব্রাওয়াদা ধাবার অমৃতসরি কুলচা কিন্তু অসাধারণ সুন্দর খেতে। এখানে যদি ঘুরতে আসো, এখানে কুলচা খাওয়ার এক্সপিরিয়েন্সটা কোনোভাবেই কিন্তু মিস করো না। আর এর সাথে আমরা যে লস্যিটা নিয়েছিলাম সেই লস্যিটাও কিন্তু যথেষ্ট ভালো খেতে ছিল। আমাদের অমৃতসর ঘোরার ব্লগ শেষ হচ্ছে এখানেই। এই সবকটা জায়গার মধ্যে কোন স্পটটা তোমাদের সবথেকে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে আমরা পুরো ঘোরাটা ঘুরছি, এই ট্যুর প্ল্যানটা পাবে বাঁদিকে, আর এই গোটা ট্যুরের সমস্ত ব্লগগুলো আসছে ডান দিকে, কারণ আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। আমরা এখান থেকে যাচ্ছি ডালহৌসি। খুব শীঘ্রই দেখা হচ্ছে ডালহৌসিতে। সবাই খুব ভালো থেকো, বাই বাই।